For years, the United States tried to build an Asian NATO to contain China, forcing Japan and South Korea into a rigid strategic triangle. কিন্তু কোনো যুদ্ধ ছাড়াই সেই কৌশলটি এবার মোটামুটিভাবে ভেঙে পড়েছে, অ্যান্ড উইদাউট এ সিঙ্গেল শট ফায়ার। এবং এর পিছনে রয়েছে কোরিয়ার হঠাৎ করে বেইজিংয়ের দিকে ঝুঁকে পড়ার একটি প্রবণতার ফলাফল। এবং এই বেইজিংয়ের উপর কোরিয়ার ঝুঁকে পড়ার ফলে যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক কৌশলগত স্থাপনা তা গভীর একটি ফাটলের মধ্যে পড়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। এবং যুক্তরাষ্ট্রের আধিপত্য নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া CHIPS অ্যাক্ট শেষ পর্যন্ত এমন এক অর্থনৈতিক বিশ্বাসঘাতকতা প্রকাশ করেছে যা সিউলের পক্ষে আর সহ্য করা সম্ভব হয়নি। সুতরাং বলা যেতে পারে যে পরিবর্তিত বিশ্ব ব্যবস্থাটা অনেকটাই অনিশ্চিত এবং একটি জটিলতার দিকে যাচ্ছে। And what we are witnessing is not a policy failure, but a geopolitical swing that is reshaping Asia's balance of power. And in this new reality, nations are being forced to rethink alliances, supply chains, and security doctrines at the same time. And those who adapt quickly may preserve their sovereignty through balance and flexibility. যারা অন্ধভাবে পুরনো ক্ষমতার কাঠামোর সঙ্গে আঁকড়ে থাকবে, অর্থাৎ আমেরিকান সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পলিসি তার সাথে লেগে থাকবেন, তারা অর্থনৈতিক, শান্তি, রাজনৈতিক এবং আরও বহুবিধ দিক থেকে একঘরে হয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ এখন আর আমেরিকা সব দিক থেকে একক পাওয়ারে থাকতে পারবে না, যদিও তারা সেই চেষ্টাটা করার জন্যেই মূলত তারা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে তুলে নিয়ে গিয়েছে। এবং আমেরিকার যে প্ল্যান সেটা হচ্ছে সাউথ আমেরিকা ক্যারিবিয়ান অঞ্চলকে পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা, তাদের টিকে থাকার জন্য, হারানো সাম্রাজ্য রক্ষা করার জন্য। দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। অটোমেটিক লয়্যালটি ইজ এন্ডিং, সার্ভাইভাল নাও ডিপেন্ডস অন স্ট্র্যাটেজিক অটোনমি। এই নতুন বাস্তবতায় দেশগুলোকে জোট অর্থনীতির নিরাপত্তা নতুন করে ভাবতে হচ্ছে। যারা দ্রুত মানিয়ে নিতে পারবে তারা টিকে থাকবে কৌশলগত ভারসাম্যের মাধ্যমে, আর যারা পুরাতন প্রভুত্বের ধারায় আটকে থাকবে তাদের জন্য অপেক্ষা করছে হয়তো একেবারে একঘরে হয়ে পড়ার একটি সম্ভাবনা। Fundamental rule in geopolitics that Washington often forgets. Alliances are not drawn in ink, they are drawn in interest. For the last 3 years, the United States has been trying to build a fortress in the Pacific. They call it the Asian NATO. The plan was simple: combine the military power of the United States, Japan, and South Korea. এর সাথে নতুন করে চীনের সাথে তাইওয়ানের যে ক্রাইসিসটি চলছে সেটি আবার একটি নতুন মোড় নেওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে বলেই অনেকে মনে করছেন। This wasn't posturing, this was practice. And here's what no one is telling you. What you're about to see changes everything you thought you knew about the next World War. On December 29, 2025, China launched its largest military exercise in history. Not a drill, a full-scale rehearsal for invading Taiwan. The Justice Mission 2025 operation surrounded the island with warships, fired rockets that landed closer to Taiwan than ever before, and simulated seizing ports that would be critical for any amphibious assault. This wasn't posturing, this was practice. And here's what no one is telling you. 941 civilian flights were disrupted. Over 100,000 travelers stranded. China created a quasi-blockade that showed the world exactly how they could isolate Taiwan. যুক্তরাষ্ট্রের লিবারেল রুল বেজ ইন্টারন্যাশনাল অর্ডার আর ফলো করছে না। নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি স্পষ্ট করে বলছে যে এখন শুধু ন্যাশনাল সেলফ ইন্টারেস্ট গুরুত্বপূর্ণ। এর বাস্তব রূপ হচ্ছে মনরো ডক্ট্রিনের পুনর্জাগরণ, দক্ষিণ আমেরিকাকে ইউএস ব্যাকইয়ার্ড হিসেবে পুনর্দখলের চেষ্টা, ভেনিজুয়েলার অযাচিত হস্তক্ষেপ এবং তার প্রেসিডেন্ট
কে দেশ থেকে তুলে নিয়ে যাওয়া, একই সাথে তেল ট্যাঙ্কার জব্দ, ক্যারিবিয়ান নৌভর সবই এর অংশ। ফলাফল পুরো ল্যাটিন আমেরিকা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। সেকেন্ড যে পয়েন্টটি আছে, যেটি আরও আগে থেকে শুরু হয়েছিল, সেটি হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউরোপের অস্তিত্ব সংকট একটি বড় কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধর মধ্য থেকে ন্যাটোর থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়ার একটা ইঙ্গিত, এবং ইউরোপ যেহেতু আগে থেকেই তাদের সিকিউরিটি, নিজ নিজ দেশগুলো তাদের সিকিউরিটির জন্য পর্যাপ্ত অর্থ তহবিল তারা এখানে দেয় নাই, কারণ ন্যাটোর উপরে নির্ভরশীলতার কারণে, সেই জন্য নতুন করে তাদের একটা অস্তিত্ব সংকটের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। কিন্তু তারপরেও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ইউরোপ যুদ্ধ চালিয়ে যেতে চায়, কারণ শান্তি মানেই হচ্ছে রাশিয়ার ওই অঞ্চলে শক্তিশালী হয়ে ওঠা, এবং আমেরিকা যেহেতু সরে যাচ্ছে সেহেতু সেটা তাদের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াবে। ইউরোপ যুদ্ধকে লাইফ সাপোর্টে রেখেছে ঋণ ও অস্ত্র দিয়ে। এই পথে ইউরোপ নিজেই সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি নিচ্ছে। নাম্বার 3, মধ্যপ্রাচ্য সবচেয়ে বিপজ্জনক ফ্রন্ট। ইসরায়েল ইরান উত্তেজনা ক্রমাগত বাড়ছে। হামাস হিজবুল্লাহর সঙ্গে চুক্তি টেকসই হচ্ছে না। সেই সাথে আছে বিভিন্ন আন্তর্জাতিক ঘটনার দায় কোনো প্রমাণ ছাড়াই একতরফাভাবে ইরানের উপরে চাপানো, ঠিক যেভাবে এর আগে আমেরিকা উইপন অফ ম্যাস ডিস্ট্রাকশনস, বায়োলজিক্যাল উইপন, এরকম নানা কথা বলে ইরাকে ইনভেড করেছিল, এবং এর লক্ষ্য হচ্ছে ইরানকে অস্থিতিশীল করা, কারণ ইরানই ইউরেশিয়ান ট্রেড সিস্টেমের কেন্দ্রবিন্দু। এর পরের যে বড় একটি পয়েন্ট, সেটি হচ্ছে ইউরেশিয়া বনাম ম্যারিটাইম এম্পায়ার। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ঐতিহাসিকভাবে ম্যাককিন্ডার হার্ড লাইন থিওরি অনুসরণ করে। ম্যাককিন্ডার হার্ড ল্যান্ড থিওরি হলো ভূ রাজনৈতিক একটি ক্লাসিক তত্ত্ব, যা 1904 সালে ব্রিটিশ ভূগোলবিদ হ্যালফোর্ড জে ম্যাককিন্ডার প্রস্তাব করেন। তত্ত্বের মূল কথাটি ছিল হচ্ছে এরকম যে পৃথিবীর শক্তির কেন্দ্র আসলে সমুদ্র নয়, ইউরেশিয়ার ভিতরের স্থলভাগ। তিনি এই অঞ্চলের নাম দেন হার্টল্যান্ড। হার্টল্যান্ড কি? মূলত রাশিয়া, মধ্য এশিয়া এবং ইউরোপের বড় অংশ। প্রাকৃতিকভাবে সুরক্ষিত, সমুদ্র শক্তি সহজে ঢুকতে পারে না, বিপুল জনসংখ্যা, খাদ্য, জ্বালানি এবং খনিজ সম্পদে ভরপুর। ম্যাককিন্ডারের বিখ্যাত সূত্রটি হচ্ছে এরকম যে হু রুলস ইস্টার্ন ইউরোপ কমান্ডস দ্য হার্টল্যান্ড, হু রুলস দ্য হার্টল্যান্ড কমান্ডস দ্য ওয়ার্ল্ড আইল্যান্ড, হু রুলস দ্য ওয়ার্ল্ড আইল্যান্ড কমান্ডস দ্য ওয়ার্ল্ড। এরপর আসা যাক চীনের বেল্টস অ্যান্ড রোডস ইনিশিয়েটিভস। ইরান মধ্য এশিয়া করিডোর, ন্যাটো বনাম ইউরেশিয়ান জোট, সবই মূলত হার্টল্যান্ড নিয়ন্ত্রণের লড়াই। সি পাওয়ার বনাম ল্যান্ড পাওয়ার, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সি পাওয়ার, রাশিয়া, চীন, ইরান ল্যান্ড পাওয়ার। একদল সমুদ্র সীমাকে সেই 1900 শতকের শুরু থেকেই সমুদ্রকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করছে, এবং আমেরিকা সেই কন্ট্রোলটা করে প্রভাব বিস্তার করেছে। তার কাউন্টার হিসাবে মূলত যে স্থলভাগ আছে সেটিকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে রাশিয়া, চীন এবং ইরান। এবং আজকের বৈশ্বিক সংঘাত আসলে এই দুই শক্তির সংঘর্ষ। আর এর সাথে যুক্ত হয়েছে সাউথ কোরিয়া, চায়না পিভট, এশিয়ান ন্যাটো ভাঙ্গন এবং ইউএস কন্টেইনমেন্ট ফেলিওর, সবই ম্যাককিন্ডারের ভবিষ্যৎবাণীর আধুনিক রূপ। অ্যান্ড এই শক্তি চায়না, রাশিয়া, ইরান অ্যাক্সিস, ভবিষ্যতে ইন্ডিয়া, এই জোট তৈরি হলে ডলার হেজিমনি ভেঙে পড়বে, যুক্তরাষ্ট্র এক্সারবিটেন্ট প্রিভিলেজ শেষ হবে। তাই আমেরিকার কৌশল জেতা নয়, ক্যাওস সৃষ্টি করা। আমেরিকার বর্তমান কৌশল যুদ্ধে জেতা না, বরং বিভিন্ন অঞ্চল ভিত্তিক ক্যাওস তৈরি করা। এটাকে অনেকেই ইতিহাসের পুনরাবৃত্তি হিসেবে বিবেচনা করছেন। ওয়ার্ল্ড ওয়ার 1 এর আগে ব্রিটেন বনাম জার্মানি, ওয়ার্ল্ড ওয়ার 2 এর আগে ভার্সাইল সেলস, আজও ম্যাককিন্ডারের হার্টল্যান্ড থিওরি বা ভৌগোলিক শক্তি কেন্দ্রে ফিরে তাকালে আমরা দেখতে পাই যে ইতিহাসে কিছুটা পুনরাবৃত্তি ঘটছে। উদাহরণস্বরূপ এখানে ওয়ার্ল্ড ওয়ার 1 এর আগে ব্রিটেন বনাম জার্মানি শিল্প এবং সামরিক শক্তিতে দ্রুত সমৃদ্ধি অর্জন করছিল। ব্রিটেন যেটি সমুদ্রের উপর আধিপত্য বিস্তার করেছিল, তখন মনে করলো যে জার্মানির এই উত্থান তাদের সি পাওয়ার হুমকির মুখে ফেলবে।
ফলস্বরূপ অ্যালায়েন্স সিস্টেমস ট্রিপল অ্যালায়েন্স তৈরি হলো। ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শেষের পর ভার্সাইলস ট্রিটি জার্মানিকে মারাত্মকভাবে সীমিত অর্থনৈতিকভাবে নিপীড়িত করল। মারাত্মকভাবে এই ট্রিটিটা জার্মানিকে অর্থনৈতিক এবং সামরিকভাবে খুব সীমিত একটি পরিসরের মধ্যে আটকে ফেলেছিল। কিন্তু সেই সীমিত পরিবেশের মধ্যে একটা গণ্ডির মধ্যে আটকে পড়ার ফলে ছিল নতুন শক্তি, অস্থিতিশীলতা এবং একটা পুনর্জাগরণের একটা থিওরি অ্যাপ্লাই করে জার্মানি দ্রুত সেই যে শক্তি বলয় থেকে আটকে ফেলেছিল সেই শক্তি বলয়ের গণ্ডি থেকে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা শুরু করা। জার্মানি হিটলারের নেতৃত্বে দ্রুত শক্তিশালী হয়ে ওঠে এবং ওয়ার্ল্ড ওয়ার টুতে পুনরায় সংঘর্ষ শুরু করে। এই আজকের পরিস্থিতিকে বিবেচনা করলে বলা যেতে পারে যে ইউএস যে চেষ্টাটি করেছিল সেটি জাপান, সাউথ কোরিয়া এবং ইউএস আয়রন ট্রায়াঙ্গেল তৈরি করে চায়নাকে নিয়ন্ত্রণ করতে। কিন্তু সাউথ কোরিয়া হঠাৎ করেই বেইজিংয়ের দিকে ডিপ্লোম্যাটিক পিভট নিল। ফলে ল্যান্ড পাওয়ার চায়না শক্তিশালী হচ্ছে এবং ইউএস কন্টেইনমেন্ট স্ট্র্যাটেজি বিপর্যয়ে পড়ছে। ঠিক যেমন অতীতে অ্যালায়েন্স এবং ইকোনমিক প্রেশার বিশ্বযুদ্ধের পথ খুলেছিল, আজও ইন্দো প্যাসিফিক এবং এ অ্যালায়েন্স ভেঙে বা শিফটিং হলে জিওলজিক্যাল ল্যান্ডস্কেপ একইভাবে পুনরাবৃত্তির পথে অগ্রসর হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে আন্তর্জাতিক ব্যবস্থা তৈরি হয়েছিল তার মূল স্তম্ভ ছিল মার্কিন হেজিমনি, ডলার ভিত্তিক অর্থনীতি, সামুদ্রিক বাণিজ্য নিয়ন্ত্রণ এবং এই পদ্ধতিটি চালু হয়েছিল মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের পুনর্গঠন, যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের বিভিন্ন দেশগুলোর পুনর্নির্মাণ এবং পুনর্গঠনের মাধ্যমে সবগুলো দেশকে, বিশেষ করে পশ্চিম ইউরোপের দেশগুলোকে শক্তিশালী করা এবং একটি দেশের সাথে অন্য দেশের বাণিজ্যিক অর্থনৈতিক ভারসাম্যহীনতা যাতে তৈরি না হয়, যাতে পরবর্তীতে কোনো নতুন যুদ্ধ শুরু না হতে পারে, সেটিকে নিশ্চিত করার। এই কাজটি করার জন্যেই আমেরিকা তখন তার যে রিসোর্স, ন্যাচারাল রিসোর্স ছিল, তার যে ম্যান পাওয়ার ছিল, এবং আমেরিকা যেহেতু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ডাইরেক্ট ক্ষতিগ্রস্ত হয়নি, সেহেতু তারা ইউরোপকে রিবিল্ড করার কাজ হাতে নেয় এবং সেখানে প্রচুর পরিমাণে লোন দেয়। একইভাবে সেই লোনের টাকা আবার আমেরিকায় নিয়ে তারা ইউরোপের জন্য বিভিন্ন জিনিসপত্র তৈরি করে। আর এভাবেই আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে সব থেকে লাভবান হয় এবং তার অর্থনীতি একটি প্রসারণ ঘটে, যা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীকে হঠাৎ করেই একটা আইডিয়াল লাইফের দিকে নিয়ে গিয়েছিল এবং তারা একটা ব্র্যান্ড নেম তৈরি করতে পেরেছিল। এটা দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র নিজেই ঘোষণা করেছে যে দেয়ার আর নো রুলস এনিমোর, ওনলি ইন্টারেস্ট। আর এর সরাসরি ফল হচ্ছে দক্ষিণ আমেরিকায় বর্তমানে আমরা যেটা দেখছি, আগ্রাসন, মধ্যপ্রাচ্যের স্থায়ী অস্থিরতা, ইউরেশিয়ায় যুদ্ধের বিস্তার, এর সম্ভাবনা। Why the world is quietly slipping toward another world war? World war never begins with an explosion. They begin with denial, with leaders insisting they are in control, with analysts saying escalations can be managed, with the public being told this conflict is different, limited, contained, necessary, and history tells us otherwise. We are living through one of those moments again. And the end of the world order, for nearly 80 years after World War II, the world ran on its simple assumptions. There were rules and someone would enforce them. And the United States stood at the center of these systems, controlling global trade routes, underwriting currencies, policing conflicts, and calling it a rule-based order. That era is now over. America's own national security strategy admits it openly. The rule have dissolved. Only national self-interest remains. This is not a simple policy adjustment. It's a civilizational shift. When rules disappear, powers fills the vacuum. So, America's return to the backyards. With the close of the multilateralisms, Washington has gone back to an old instinct: protect the Western Hemisphere at all costs. এটা আসলে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারকে প্রোটেক্ট করে না,
ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারের যে পটেনশিয়াল এলিমেন্টসগুলো আছে সেটিকে ব্যবহার করা, তাদের রিসোর্সকে ব্যবহার করা, তাদেরকে নিয়ন্ত্রণ করা। And with the collapse of the multilateralisms, Washington has gone back to an old instinct, that is to protect the Western Hemisphere at all cost. This is the revival of the Monroe Doctrines, rebranded, modernized, and enforced with force rather than diplomacy. South America is no longer seen as a region of sovereign states. It is treated as strategic territory. This is why Venezuela suddenly matters so much. This is why US naval asserts are concentrating in the Caribbean. This is why oil tankers are being seized and redirected. এখানে the message is very much simple. China and Russia are not welcome here. But the region hears a different message that sovereignty is conditional and independence is tolerated only if it aligns with US interest. যেটা এখানে বর্তমানে ট্রাম্প প্রশাসন এবং আমেরিকান পলিসি মেকাররা দেখাচ্ছে সেটি হচ্ছে সার্বভৌমত্ব এখানে লিমিটেড অ্যান্ড সত্য সাপেক্ষে। স্বাধীনতাকে তখনই, ইন্ডিপেন্ডেন্সকে তখনই সহ্য করা হবে যদি তারা আমেরিকার সাথে একটি অ্যালাইন করে, সন্ধি করে বা আমেরিকার কথা মতো চলে। অ্যান্ড হিস্ট্রি সাজেস্ট হাউ মাস্ট অ্যান্ড দ্য হিস্ট্রি সাজেস্ট হাউ সাচ মেসেজ আর রিসিভড। Across the Atlantic, Europe is making a familiar mistakes. Leaders believe the war in Ukraine can be prolonged without consequence, that escalations can be controlled, and that Russia can be weakened indefinitely without retaliations. This belief has appeared before in 1914, in 1939, and wars never stay limited. Economically, militarily, yet Europe insists the fighting must continue, not because victory is realistic but because peace feels unacceptable. এখানে ইউক্রেনকে রক্ষা করাটা ইউরোপের উদ্দেশ্য না, ইউরোপের উদ্দেশ্যটা হচ্ছে রাশিয়াকে দুর্বল করে করে তার যে শক্তি, ইকোনমিক মিলিটারি যে পাওয়ার সেটা ভ্যানিশ করে দেওয়া। Peace would mean admitting that power has shifted and Europe is not ready for that admission. So the war is kept alive on loans, weapons and political fear. আসা যাক মিডল ইস্টের দিকে। The fragile fuse. The meantime, the Middle East grows more volatile by the day. Ceasefire clause, treaties erode and accusations multiply without evidence. Iran sits at the center of this storm not because of the ideology but geography. Even major Eurasian trade corridors passes through it. Every alternative to maritime dominance depends on it. Destabilizing Iran does not require victory. Chaos is enough. History lesson is brutal. When great powers cannot stop a rival's rise, they try to break the systems instead. তার মানে যখন বড় কোনো শক্তি কোনো একটি তার থেকে তুলনামূলক কম শক্তিশালী একটি অংশকে পুরোপুরি ধ্বংস করতে পারে না, ডিফিটও করতে পারে না, পরাজিত করতে পারে না, তখন তারা চেষ্টা করে তাদের যে শক্তি কাঠামো আছে বা তাদের যে একটা সিস্টেম চলছে সেটিকেই একটি chaotic কন্ডিশনে নিয়ে যাওয়া, সেটিকে নষ্ট করে ফেলা। A familiar pattern returns. We have seen this movie before. Britain once faced a rising Germany and responded by tightening maritime controls. That strategy led not to stability but catastrophe. Today, the United States faces a rising Eurasia, China, Russia, Iran, and eventually others. Once again, sea power confronts land power. Once again, trade routes became battlefields. The logic has not changed, only the names have. And every major war begins with the same confidence. We can manage this. Leaders believe escalations has a revised button. History shows it does not. But what begins as sanctions becomes blockades. What begins as advisors becomes armless. What begins as regional conflicts becomes global obligations. These chain reactions does not stop because no one wants to be the first to blink. And the quiet
danger of 2026. No one will declare a world war tomorrow. No treaty will announce it. Instead, pressures will build in South America, in Eastern Europe, in the Middle East. And one miscalculations, one incident at sea, one political decisions made too late, and the world will wake up wondering how it got there, just as it always does. The message was clear. We can cut you off whenever we want. But this isn't just about Taiwan. This is about you. This is about the microchips in your phone, the semiconductors in your car, the technology that runs your entire life. Taiwan produces over 90% of the world's most advanced chips. If China takes Taiwan, they control the technological future of the planet. And right now, the most respected international relations scholar in the world says we're heading toward the most dangerous confrontation since the Cuban Missile Crisis. John Mearsheimer has spent 4 decades studying great power competition. He predicted the Ukraine war years before it happened. He warned about NATO expansion when everyone else was celebrating the end of history. Now he's sounding the alarm about something far more catastrophic. The potential for trouble in East Asia between the United States and China is enormous. Taiwan is one of the 3 big flashpoints, the other 2 being the South China Sea and the East China Sea. And what you see going on is very worrying. Let me paint you the picture of what just happened. 2 things occurred in late 2025 that pushed us closer to war than most people realize. First, Japanese Prime Minister Sanai Takaichi made a statement that sent shockwaves through Beijing. She declared that if China were to invade Taiwan, Japan would likely see this as a threat to its survival. Think about what that means. Japan, the country that hasn't fought a war since 1945, is now openly saying they would go to war against China over Taiwan. The Chinese interpreted this exactly as intended. Japan would come to Taiwan's defense. China was furious, not just angry, enraged. Beijing considers Taiwan a domestic political issue. They view it as sacred territory that belongs to them. And now Japan, the country that occupied China during World War II, the nation responsible for atrocities that still fuel Chinese nationalism today, that Japan is saying they'll intervene in what China considers their internal affairs. Then came the second trigger. The United States announced an $11.1 billion arms package to Taiwan, the largest weapons sale in history. We're talking 82 HIMARS rocket artillery systems, the same weapons that devastated Russian forces in Ukraine, 420 ATACMS missiles that can hit targets 300 kilometers away, Altius suicide drones, Javelin anti-tank missiles, everything Taiwan needs to turn an invasion into a bloodbath. China's response? The Justice Mission 2025 drills. Rockets landing closer to Taiwan than ever. Warships penetrating Taiwan's contiguous zone. Fighter jets crossing the median line that has kept the peace for decades. They even flew drones that captured footage of Taipei and Taiwanese military bases. And what did President Trump say when asked if he was worried? Nothing worries me. He said China has been doing these exercises for 20 years. But here's what Trump got wrong. These drills were different. China's warships entered Taiwan's contiguous zone, the 12 nautical mile buffer around territorial waters. Taiwan has made clear that any intrusion into their actual territorial airspace would be treated as a first strike, warranting military response. A country on a suicide mission. They see a government in Tokyo that is willing to destroy its own economy and risk nuclear war just to please the United States. And crucially, South Korea does not trust Japan. The Western media glosses over this, but the memories of the Japanese occupation of Korea are still vivid. The forced labor, the comfort women, the cultural erasure, these are not ancient history. They are living political issues. When the US forced South Korea to make up with Japan at Camp David, it was a forced marriage. The South Korean President Yoon Suk-yeol
spent tremendous political capital to shake hands with the Japanese Prime Minister. His approval ratings collapsed because of it. The Korean people hated it. China knows this. Xi Jinping is a master strategist. He knows he cannot pull Japan away from the US. Japan is too dependent, too colonized. But South Korea? South Korea is different. South Korea is a continental power attached to Asia. Its culture, its history, and its economy are deeply integrated with the mainland. So, China's strategy is divide and conquer. They are isolating Japan. By warming up relations with South Korea, Beijing is effectively saying, we have no problem with our neighbors. We only have a problem with American puppets. This creates a split. If a war breaks out over Taiwan, the US plan assumes that Japan and South Korea will fight together. But if South Korea declares neutrality, if they say this is not our war, then Japan is left alone. The US bases in Korea would be neutralized. The logistical supply lines would be cut. The entire northern flank of the American strategy would collapse. This meeting in Beijing is the first step toward that neutrality. South Korea is signaling that it will not be the Ukraine of Asia. They have seen what happens to countries that let themselves be used as proxies for American power. They get destroyed while the Americans watch from safety across the ocean. দিকে ইরান জুড়ে একটি সিভিল ওয়ার ব্রেকআউট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং ইরানের যে সুপ্রিম লিডার সে সম্ভবত ইরান ছেড়ে রাশিয়া চলে যাওয়ার চিন্তা করছে। What if I told you that right now, as you're watching this, Iran's supreme leader has a secret escape plan to flee to Moscow? This isn't speculation. This is intelligence that just leaked to the world, and it tells you everything about what's really happening inside Iran right now. 9 days. That's how long protests have been raging across Iran. And here's the thing that makes this different from every other protest we've seen. This time, the regime is actually scared. We're not talking about localized demonstrations or social media outrage. We're talking about 222 locations across 78 cities in 26 provinces. We're talking about at least 31 dead, nearly 1,000 arrested, and a supreme leader who, according to Western intelligence shared with the Times of London, has packed his bags and mapped his exit route to Russia. But here's what mainstream coverage isn't telling you. This isn't just about economics. This isn't just about protests. What we're witnessing is the potential collapse of a 45-year-old regime that has fundamentally shaped modern Middle Eastern geopolitics. And understanding why requires us to look at something most analysts miss entirely, the architecture of Iranian state failure. Let me paint the picture of what Iran looks like right now. The Iranian rial just hit a historic low, over 1.4 million to a single US dollar. That's a 56% collapse in value in just 6 months. Food prices have soared by 72% compared to last year. Inflation is officially at 42%, but independent economists say it's closer to 50 or even higher. The minimum wage in Iran mathematically cannot sustain a family for a month. This isn't economic difficulty, this is economic impossibility. When the Tehran Bazaar merchants went on strike on December 29th, 2025, it sent shockwaves through the regime. Why? Because the bazaar isn't just a marketplace. It's the economic heart of Iran. It's where the traditional merchant class that once supported the Islamic Revolution does business. And when those merchants close their shops and take to the streets, it signals something profound. The social contract between the regime and its historical supporters has shattered. But here's what makes this protest different from 2022, when Mahsa Amini's death sparked nationwide demonstrations. Back then, it was about hijab enforcement, about social freedoms, about the moral police. The regime could frame that as Western cultural influence. As young people corrupted by foreign ideas, they killed over 500 protesters, and they survived. This time, they can't blame the West for inflation. They can't blame foreign influence for the fact that people can't afford eggs.
they can't blame social media for the reality that 27 to 50% of Iranians now live below the poverty line. President Masoud Pezeshkian, the so-called reformist who took office in 2024, admitted something extraordinary on national television. He said that Iran is in total war with Israel, Europe, and the United States, and that if the government doesn't resolve the issue of people's livelihoods, they will end up in hell. That's not opposition rhetoric. That's the president of Iran. তার মানে ইরানের প্রেসিডেন্ট তাদের ন্যাশনাল টিভি চ্যানেলে এসে প্রকাশ্যে বলেছে যে ইরানের যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে ইসরায়েলের সাথে, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রির সাথে এবং আমেরিকার সাথে, সেটা তাদের ইকোনমিক ক্লাবসের দিকে নিয়ে গিয়েছে এবং মানুষ এখন বিলো পভার্টি লেভেলে বসবাস করছে এবং তারা আস্তে আস্তে একটি দোজকের দিকে অগ্রসর হচ্ছে। এটা সরকারিভাবে প্রেসিডেন্ট স্বীকার করেছে। এই হচ্ছে মোটামুটি বর্তমানে ভূ রাজনৈতিক বাস্তবতা। ভূ রাজনৈতিক বাস্তবতাটা এখন শুধুমাত্র একটা টার্ময়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। এই ক্যাওস এবং একটি টার্ময়েল যেটা তৈরি হয়েছে, এটা আস্তে আস্তে একটা কনফ্লিক্টের দিকে নিয়ে যাওয়ার পসিবিলিটি বাড়ছে, কারণ প্রত্যেকটা দেশেরই এক্সিস্টেন্সিয়াল একটা থ্রেট আছে। আমেরিকার যে সাম্রাজ্য সেটি ভেঙে পড়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, কারণ তার যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৈরি হয়েছিল, ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিক একটা প্রভাব তৈরি করে ডলারকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করার মাধ্যমে, আইএমএফ গঠনের মাধ্যমে, সেটি আর কাজ করছে না। একইভাবে আমেরিকার ইন্টারনাল যে মিডল ক্লাসের যে একটা জয়কার ছিল, মানে ইউ হোল্ড অ্যান্ড ইউনিক পজিশনস ইন দ্য ওয়ার্ল্ড, এরকম একটা অবস্থায় আমাদের আমেরিকানরা বসবাস করত। মানে আমেরিকান সিটিজেন হতে পারা মানেটাই হচ্ছে আপনি একটা ব্র্যান্ডের অধীনে চলে গেলেন, আপনি একটা ব্র্যান্ড নেম পেলেন। সেটি আস্তে আস্তে ভেঙে পড়েছে। কর্পোরেট ওয়ার্ল্ড সেটাকে দখল করে নিয়েছে এবং তাদের অনেক ট্র্যাডিশনাল ভ্যালুসগুলো নষ্ট হয়ে গিয়েছে, যার ফলে ইকোনমিক গ্রোথটাও কমে গিয়েছে। তারা ইন্টারনাল প্রোডাকশানের দিকে মন দেয়নি। এই সব কিছু মিলে আমেরিকাকে টিকে থাকতে গেলে তাকে সেই হিটলারের পুরনো পদ্ধতির দিকে ফিরে যেতে হবে। আইদার ইউ হ্যাভ টু ক্রিয়েট নিউ অপরচুনিটিস থ্রু প্রোডাকশনস, অর ইউ হ্যাভ টু ইনভেড নিউ ল্যান্ডস অ্যান্ড কালেক্ট ওয়েলথ। হিটলার দুটোই একসাথে করেছিল, কিন্তু আমেরিকা সেই কারণেই নিউ ওয়েলথের সন্ধানের জন্য সে তার রিজিওনাল যে হেজিমনি সেটাকে বাড়াচ্ছে এবং তার অঞ্চলকে সে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে, কারণ সে হয়তো বুঝতে পারছে যে আগামী দিনের যে ভবিষ্যৎ পৃথিবী, সেখানে আমেরিকার ওয়ার্ল্ড ওয়াইড আর হেজিমনি বা কন্ট্রোল থাকবে না। তাহলে তাকে টিকে থাকতে গেলে তার কোনো না কোনো দেশের সম্পদের উপর নির্ভর করতে হবে। সেটার জন্যই সাউথ আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল রাইট চয়েস, গ্রিনল্যান্ড অ্যান্ড কানাডা।